পুরো ঘটনার জন্য একজন ব্যক্তি দায়ী, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জনগণ ফুঁসে উঠেছে। ওপেন সিক্রেট ভাই, এটা কিংস পার্টি, অসুবিধা আছে কোনো? গোপালগঞ্জের ঘটনা আমরা দেখেছি, ভারত সরাসরি এ বিষয়ে অ্যাকশন নেবে। খেলা তো সবে শুরু। এদিকে এবার গোপালগঞ্জের বিষয়ে অনেকেই সরাসরি ফেসে যাচ্ছেন। আজ জামাতের সমাবেশেও তুলপার পরিবেশ হয়। ডক্টর ইউনূস এবার হিমশিম কাটছেন দেশ পরিচালনা নিয়ে। সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে আবারও মাঠে নামতে যাচ্ছে বিএনপি। 13 জুনের পর হিসাব নিকাশ যা ছিল সব বাদ, হিসাবের নতুন খাতা স্টার্ট করা হয়েছে। জনগণের সমালোচনার মুখে, জামাত চরমায় এনসিপির তীব্র আপত্তির মুখে প্রফেসর ইউনূস কাজটা করলেন কি? বলে তো হাসিনা ঠিক ছিল। যারা নির্বাচন কমিশনকে সব বলেন, এনসিপি বলুক, আসিফ মাহমুদ বলুক, তারা শেখ হাসিনার মতো কথা বলেন। আই রিপিট, তারা শেখ হাসিনার মতো কথা বলেন। শেখ হাসিনা এই কথা আমাদেরকে বহু বছর শুনিয়েছেন। এনসিপি যে দলটা, এরা কি এখনো মেম্বার হওয়ার যোগ্যতা অর্জন করছে বাংলাদেশে? আওয়ামী লীগে মূলত সাইজে নির্বাচনটা কাল বিলম্ব হোক, যেন আরেকটা 1-11 সৃষ্টি হয়। ইতিহাসে এমন কোন ঘটনা কখনো ঘটে নাই, নজিরবিহীন ঘটনা। তো সেই ঘটনা কি আপনি দেখেন নাই? কিন্তু ফেরত আইসা বিপদে পড়ে গেছে। অনেকদিন থেকে কোনো ইস্যু খুঁজে পাচ্ছিলেন না শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতারা। গোপালগঞ্জ মনে হচ্ছে যেন তাদের ভাগ্য খুলে দিয়েছে বা কপাল খুলে। মাস্টার প্ল্যান অনুযায়ী 2 দিন আগে আশেপাশের এলাকা থেকে গোপালগঞ্জ শহরে হাজার হাজার নেতাকর্মী জড়ো করে আওয়ামী লীগ। এই মিশন সফল করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে মোবাইল ফোনে গোপালগঞ্জে একাধিক নেতার সঙ্গে কথা বলেন। প্রশ্ন উঠেছে, এতে লাভ হচ্ছে কার? এতে মানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে পরিস্থিতির ভেতর দিয়ে। এদিকে জামাতের সমাবেশকে কেন্দ্র করে খুলনার 2 জন জেলা আমির নিহত। ভয়াবহ সংখ্যা। কিভাবে ঘটলো? হঠাৎ ভয়াবহ কিছু ঘটতে যাচ্ছে। একদিকে জামাতের মহাসমাবেশ নিয়ে তুলপার অনেক ঘটনা ঘটে বাংলাদেশের মধ্যে, আর অন্যদিকে গোপালগঞ্জের ঘটনা নিয়েও সন্ধ্যার পর অনেক তথ্য আসে। দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন যে আওয়ামী লীগ কর্মীরা গোপালগঞ্জের মধ্যে বেড়ে উঠেছিল এবং এক এক করে সারা বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ কর্মী যারা আছে তারা পরিকল্পনা করেছিল বাংলাদেশের মধ্যে কীভাবে অস্থিতিশীল পরিবেশ ঘটাবে এবং সেই অস্থিতিশীল পরিবেশ ঘটিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরাবে। আজ আমরা কি দেখতে পাচ্ছি? নতুন অনেক ঘটনা। দর্শক শ্রোতা, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন জামাতের সমাবেশের মধ্যে কি কি হয়েছে এবং এই নিয়ে আওয়ামী লীগ কর্মীরা কি কি পরিকল্পনা করছে বাংলাদেশের মধ্যে, সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। ধারাবাহিকলি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, বাংলাদেশের সকল আপডেট নিউজ এই একটি ভিডিওতে দেখতে পারবেন। আসুন আপনার কথা পাচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। আওয়ামী লীগের জন্য যে উপকারটা করে দিয়েছেন, এনসিপি যে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যে করেছে, এটা আওয়ামী লীগ বোধহয় আরো 20 বছর আন্দোলন করে করতে পারতো না। যে স্টার্টটা করে দিয়েছে, যে শুরুটা করে দিয়েছে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি পুরো ঘটনার জন্য একজন ব্যক্তি দায়ী। শুনতে খারাপ লাগতে পারে, একটি মাত্র ব্যক্তি দায়ী, সেদিন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লাগাতার কারফিউ দেওয়ার মানে হলো যে জনগণ ফুঁসে উঠেছে, জনগণকে দমন করা যাচ্ছে না, জনগণ সামনে এগিয়ে আসছে। কারফিউ প্রলম্বিত করার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে যে গোপালগঞ্জবাসী ঐক্যবদ্ধ এবং তারা যে কাজটি করেছে সেই কাজটি তারা সবাই মিলে করেছে এবং তারা এখনো নরম হয় নাই, এখনো থেমে যায় নাই। আগুন জ্বলছে, আগুন হয়তো সারা বাংলাদেশে ছড়ায় যেতে পারে। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে 16 তারিখের পর গোপালগঞ্জে এখনো যা কিছু ঘটছে সেসব নিয়ে আমরা আলোচনা করব। সামনে কোন দিন আসতে যাচ্ছে এবং গোপালগঞ্জ বিশেষ কোনো সিগনিফিক্যান্ট সিগন্যাল আমাদের সামনে তুলে ধরছে কিনা, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আওয়ামী লীগ। খুব শীঘ্রই চারদিক থেকে আজান দেওয়া শুরু করবে, অর্থাৎ আহ্বান দেওয়া শুরু করবে, তারা রাজপথে নামা শুরু করবে। গোপালগঞ্জ কি তেমন কোনো ইঙ্গিত দিল আমাদের সামনে? ধন্যবাদ আপনাকে পান্না ভাই, ধন্যবাদ আপনার অগণিত দর্শক শ্রোতাদেরকে, সবাইকে জানাই শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। আসলে এটা আমার কোনো অ্যাজাম্পশন না, প্রিজাম্পশন না, এটা হলো বাস্তবতা। আপনি যখন একটি রাষ্ট্র ক্ষমতা এসে আপনি সবার সঙ্গে সম ব্যবহার করবেন না, আপনার অপরাধীও যদি হয় তার প্রতিও কতগুলো দায়িত্ব আপনার আছে। ফাঁসির আসামিকেও আপনি তাকে সম্মান দিয়ে ফাঁসি দিতে হবে। কিন্তু আপনি যখন একটা বৈষম্য বিরোধী আন্দোলনে এসে একটা সরকার বৈষম্য চালিয়ে যাবেন এবং সবার প্রতি সমব্যবহার করবেন না, তখন স্বাভাবিকভাবে যে অংশটাকে আপনি অপব্যবহার করবেন, যাদের প্রতি দুর্ব্যবহার করবেন, খারাপ ব্যবহার করবেন, তারা আস্তে আস্তে শক্তিশালী হওয়ার চেষ্টা করবে। আমরা গত 11 মাসে দেখেছি যে এই সরকারের প্রথম কমিটমেন্ট ছিল যারা গত 15 বছরে জনগণের সঙ্গে বেইমানি করেছে, অপরাধ করেছে এবং দেশকে একটি অপশাসন দিয়ে নিয়ে গেছে, তাদের বিচার করবেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য এবং অত্যন্ত নিন্দনীয় যে গত 11 মাসে আপনি একটাই বিচারও সম্পন্ন করতে পারেন নাই। আপনি সেখানে একটা আদালত গঠন করেছেন, কি আদালত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করেছেন। সেখানে আপনি একজন অযোগ্য ব্যক্তিকে, একটা ক্ষুদ্র দলের ব্যক্তিকে আপনি চিফ প্রসিকিউটর করে দিয়েছেন। সেই ব্যক্তিটি সবসময় সে এক পর্যন্ত একটা বিচার ব্যবস্থা করতে পারে নাই, সে বিভিন্নভাবে বিচারকে প্রলম্বিত করার চেষ্টা করছে এবং বিচারের নামে এমন কিছু তথ্য উপাত্ত তুলে ধরা হচ্ছে যেটা বিচারকে বিতর্কিত করে ফেলতেছে।
কাজে আমি এই সমস্ত দেখে আমার ধারণা হয়েছিল যে এই সরকার দেশটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে না এবং পারছে না। তাই মনে হচ্ছিল যে হয়তো সে যাদের বিরুদ্ধে সরকার আটঘাট বেঁধে লেগেছে, যাদেরকে প্রতিক্ষ বানিয়েছে আওয়ামী লীগ তার অস্তিত্বের কারণে জানান দিতে বাধ্য হবে। আওয়ামী লীগ তো আত্মহত্যা করে নাই। আওয়ামী লীগ, আমি বলেছি, স্পষ্ট ভাষায় বলেছি, শেখ হাসিনা পলায়ন করে নাই। শেষ বিমান বাহিনী হেলিকপ্টার ডেকে এনে সশস্ত্র বাহিনীর প্রহরায় সে হেলিকপ্টারে করে বাংলাদেশ থেকে ভারতে স্থানান্তর হয়েছে। এই স্থানান্তর শব্দটি সম্প্রতি আপনারা গত 16 তারিখে ব্যবহার করেছেন, যে এনসিপির নেতৃবৃন্দ থেকে আপনারা সেনাবাহিনীর এপিসিতে করে তাদেরকে খুলনায় স্থানান্তর করেছেন। এখানে তো অনেকে বলছে পালিয়ে গেছে, কথাটা তো আসছে না, পালিয়ে গেছে কথাটা তো আসছে না, তারা স্থানান্তর করেছেন। তাহলে শেখ হাসিনা পেলেও তো কথাটা স্থানান্তর, সেটাও তো স্থানান্তর করেছেন, হেলিকপ্টারে করে, বিমান বাহিনী হেলিকপ্টারে করে আপনি তাকে দিল্লিতে স্থানান্তর করেছেন। স্থানান্তর করেছেন, আবার ফিরে আসবে, এটা তো স্বাভাবিক। কাজে ফিরে আসতে হলে, বড় নেতারা ফিরে আসতে হলে তো এখানে স্বাগতম আগতম এই ধরনের কতগুলো স্টেটমেন্ট হয়, শুভেচ্ছা স্বাগতম। তো এটার জন্য আমি আজান শব্দ ব্যবহার করেছি, আজান আরবি শব্দ, আজানটা হলো আহ্বান। তা আহ্বান তারা করবে, এবং এটা স্বাভাবিকভাবে ধারণা করা হয়েছিল যে 5ই আগস্টের পরে হয়তো করবে, কারণ শেখ হাসিনা হয়তো তার প্রথম দিবসটাকে দেখবে কিভাবে করা হয়, বা ওই দিনই তারা হয়তো শুরু করে দেবে, ওইটাই ছিল প্রত্যাশা। কিন্তু 16ই জুলাই অনুপৃত এবং অপ্রত্যাশিত ঘটনা ঘটছে। যদিও ঘটনার জন্য প্রাথমিকভাবে আওয়ামী লীগ নিজে দায়ী, কারণ আওয়ামী লীগের উচিত হয় নাই এই পরিস্থিতিতে, যাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো যে তারা পরমাণু সহিষ্ণু না, তারা অন্যকে কথা বলতে দেয় না, সভা করতে দেয় না। গত 15 বছর বিএনপিকে সহ কোন রাজনৈতিক দলগুলোকেই তাদের অনুমতির বাইরে কোনো সভা করতে দেয় নাই। এই একটা অপবাদ নিয়েই কিন্তু সাবেক প্রয়াত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হয়েছে। গোপালগঞ্জের ঘটনা আমরা দেখেছি, ভারত সরাসরি এ বিষয়ে অ্যাকশন নেবে, অবিলম্বে নির্বাচন করতে হবে মোহাম্মদ ইউনূসকে। কালকে ভারতের পক্ষ থেকে প্রেস কনফারেন্সে যে ধামাকা দেওয়া হয়েছে, তাতে অন্তত মোহাম্মদ ইউনূস এবং তার নির্লজ্জ বিশ্বাসঘাতক সেনাপ্রধান বুঝে গেছেন কোনো অবস্থাতেই ভারত আর তাদের পাশে নেই, এবং অবিলম্বে তাদেরকে সরানোর জন্য ভারত ডিপ্লোম্যাটিক স্তর থেকে যাবতীয় বন্দোবস্ত করতে শুরু করেছে। এবং সব মিলিয়ে গোপালগঞ্জ পর্ব, মোহাম্মদ ইউনূস এবং আন্তর্জাতিক স্তরে ভারতবর্ষ এবং বাংলাদেশের সমীকরণে নতুন কিন্তু জল্পনা খুলে দিল, যা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। কালকে ভারতের পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করা হয়েছে এবং ডক্টর জয়শঙ্করের বিদেশ দপ্তরের পক্ষ থেকে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে ভারত গোপালগঞ্জ ইনসিডেন্ট নিয়ে অত্যন্ত সিরিয়াসলি কিছু ভাবনা চিন্তা শুরু করেছে। দেখুন, গোপালগঞ্জ কিন্তু বাংলাদেশের একটি ইন্টারনাল ইস্যু। পার্শ্ববর্তী আন্তর্জাতিক আরো এক শক্তিধর দেশ যখন বাংলাদেশের মতো ছোট্ট ইন্টারনাল ইস্যু নিয়ে এই ধরনের বিস্ফোরক কথাবার্তা সাংবাদিক সম্মেলনে আন্তর্জাতিক স্তরে বলেন, তখন এই ইস্যুটি আর ইন্টারনাল ইস্যু থাকে না। বাংলাদেশের এই সরকার কিন্তু সেনাবাহিনীর মদতপুষ্ট একটি সরকার। সেনাপ্রধান যদি মোহাম্মদ ইউনূসের মাথায় না থাকতেন, তাহলে চেয়ারটাই হয়তো ছাড়তে হতো মোহাম্মদ ইউনূসকে। সেখানে দাঁড়িয়ে, মানে যেখানে সরকার তৈরি হয়েছে সেনাবাহিনীর মদতে, সেখানে একটি সরকার কিভাবে এই ধরনের নৃশংস হত্যালীলা চালাতে পারে, সেই প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক স্তর তুলতে শুরু করে দিয়েছে। কালকে সাউথ ইস্ট এশিয়ার অত্যন্ত বিখ্যাত বিশ্লেষক একটি টুইট করেছেন। সেই টুইটে তিনি পরিষ্কার বলেছেন, পোস্ট রেভলিউশন হানিমুনস অফেন ডোন্ট লাস্ট লং, অর্থাৎ বাংলাদেশের হানিমুন পিরিয়ড সম্পূর্ণ শেষ। মাইকেল কুগেলম্যানের এই টুইট পরিষ্কার বোঝা যায় বাংলাদেশের এই গোপালগঞ্জের ইনসিডেন্ট ঘটনা আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের যে ভাবমূর্তি অবশিষ্ট ছিল তা সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতবর্ষ এই পুরো সিনটায় ঢুকেছে এবং সেনাপ্রধানকে উদ্দেশ্য করে কিছু কথা বলে অন্তত বাংলাদেশে সেনাপ্রধানের জমানা যে শেষ হতে চলেছে তা কিন্তু বোঝা যাচ্ছে। দেখুন, এই সেনাপ্রধানকে মানুষ বিশ্বাস করেছিলেন। শেখ হাসিনাকে সরানোর পিছনে এই সেনাপ্রধানের ভূমিকা ছিল। যখন দিনের পর দিন ছাত্রনেতারা সেনাপ্রধানকে হুমকি এবং হুঁশিয়ারি দিয়েছেন, তখন ভারত এই সেনাপ্রধানের পাশে দাঁড়িয়েছিলেন এবং এই সেনাপ্রধানকে কেন্দ্র করেই বাংলাদেশে নতুন করে স্বৈরাচার প্রতিষ্ঠা হবে না, তা কিন্তু আন্তর্জাতিক স্তর ভাবতে শুরু করেছিল। প্রশ্ন উঠে যায় অনেক। কোন প্রশ্ন ওঠে? প্রশ্ন ওঠে, যদি কালকে সেনাপ্রধানের এই সেনাবাহিনী গুলি চালিয়ে ঠিক কাজ করে, তাহলে শেখ হাসিনা যদি আগের বছর জুলাই বিপ্লবকে থামাতে গুলি চালায়, তাহলে কি ভুল কাজটা করেছে? সেবারও নির্লজ্জের মতো এই ছাত্র নেতারা মেট্রো রেল, বিটিভির অফিস, বাংলাদেশের একাধিক সম্পদকে নষ্ট করছিল। আইন শৃঙ্খলা মোকাবিলার জন্য যদি সেদিন গুলি চালানোটা ভুল হয়, তাহলে এক্ষেত্রে গোপালগঞ্জে গুলি চালানোটা ঠিক কিভাবে হচ্ছে? যদি সেদিনের পর শেখ হাসিনার বিপক্ষে একাধিক মামলা রুজু করা হয়, তাহলে গোপালগঞ্জের এই ঘটনার পর সেনাপ্রধান এবং মোহাম্মদ ইউনূসের বিপক্ষে মামলা রুজু করা হবে না কেন? কোনো প্রশ্ন নেই, কোনো উত্তর দেওয়ার জায়গায় মোহাম্মদ ইউনূসটা নেই। কারণ দেশের মানুষ এই সরকার, এই সেনাপ্রধান এবং এই ছাত্রনেতাদের ভয়ে রীতিমতো স্তব্ধ। তারা কথা অবধি বলতে পারছেন না এবং ছাত্রনেতারা ভাবছেন, যেহেতু এই পার্টিকুলার ছাত্রনেতাদের বিপক্ষে জনরোষ এখনো গর্জে উঠছে না, তাই হয়তো তাদেরকে সকলে মেনে নিচ্ছেন, শ্রদ্ধা করছেন। আসলে আতঙ্কগ্রস্ত হয়ে বাংলাদেশের মানুষ এই ছাত্রনেতাদের বিপক্ষে কোনো কথা বলতে পারছেন না। এক্সেপশনাল গোপালগঞ্জ যারা বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশের যতদিন স্বাধীনতার ইতিহাস লেখা থাকবে, বঙ্গবন্ধুর ইতিহাস লেখা থাকবে, মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা থাকবে, ততদিন গোপালগঞ্জ এইভাবে অন্যায়ের বিপক্ষে প্রতিবাদ করবে। কালকে ভারতের পক্ষ থেকে কি বলা হয়েছে? ভারতের পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, উই টেক অ্যাকশন ইফ রিকোয়ার্ড।
আমরা অ্যাকশন নেব, উই ওয়ান্ট পজিটিভ পার্টনারশিপ। কিন্তু এক্ষেত্রে পার্টনারশিপ তো দূরের কথা, পুরো বিষয়টাই তো আর পজিটিভিটির জায়গায় থাকছে না। ফলে কোনো অবস্থাতেই বাংলাদেশের এই অবস্থা ভারত মানবে না, পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে উই হ্যাড মিটিংস এবং সেভারেল এরিয়াসে আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছি, কিন্তু কোনো অবস্থাতেই আউটকাম বেরোচ্ছে না। কালকে বাংলাদেশের এই পর্ব নিয়ে আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে উই ফলো অল ডেভেলপমেন্টস ইন আওয়ার রিজন ক্লোজলি অ্যান্ড টেক কগনিজেন্স অফ হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার অ্যান্ড অ্যাকর্ডিংলি উই টেক অ্যাকশন ইফ রিকোয়ার্ড রিগার্ডিং সত্যজিৎ রায়স বিল্ডিং উই হ্যাভ সিন এ প্রেস রিলিজ ইস্যুড বাই বাংলাদেশ। অর্থাৎ প্রতিটি পদক্ষেপে ভারত এবার রেসপন্স করা শুরু করে দিল। ভারত বুঝতে পারলো যে এই মোহাম্মদ ইউনূস সরকারকে হয়তো অতিরিক্ত কিছুদিন দিয়ে দেওয়া হয়েছে। ভারত অ্যাকচুয়ালি ভরসা করেছিল সেনাপ্রধানের উপর, সেনাপ্রধান পুরো বিষয়টা শর্ট আউট করতে পারবে, এইরকম একটা ভরসা ভারতের পক্ষ থেকে কিন্তু করা হলো, যা সম্পূর্ণভাবে কালকে ভেঙে চুরমার হয়ে গেছে। এখানে পরিষ্কার বলা হয়েছে উই হ্যাভ হ্যাড এঙ্গেজমেন্ট অ্যাট দ্য লিডার্স লেভেল এবং ফরেন সেক্রেটারির সঙ্গে কথা বলা হয়েছে এবং এই পুরো ঘটনায় ভারত রীতিমতো ক্ষুব্ধ। ভারত ভাবছে এবং এই পুরো বিষয়টা থেকে বেরোতে হবে বাংলাদেশকে একমাত্র নির্বাচন করার মাধ্যমেই। সেখানেই কিন্তু বলেছে ভারতের পক্ষ থেকে উই ইউ নো আওয়ার পয়েন্ট অফ ভিউ, উই হ্যাভ সেড অ্যাজ এ ডেমোক্রেসি উই উড ওয়েলকাম হোল্ডিং অফ ইলেকশন। অর্থাৎ এই মুহূর্তে নির্বাচন করুন, যা করছেন বাড়াবাড়ি হচ্ছে এবং এই রকম দ্বিচারিতা কোনোভাবে মেনে নেওয়া যায় না। মনে রাখবেন উলফা আইয়ের যে ঘাঁটিগুলো তা কিন্তু ভারত সার্জিক্যাল স্ট্রাইক করে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। প্রশ্ন উঠছে এবার কি বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর দিকে যাবে ভারত? কারণ যেভাবে সেনাপ্রধান বাংলাদেশের কন্ট্রোল হারিয়ে ফেলেছে, প্রতিবেশী দেশের মধ্যে যদি এই রকম অরাজকতা সৃষ্টি হয় এর এফেক্ট ভারতে এসে পড়বে। ভারত নিজেদের স্বার্থে ঝাঁপিয়ে পড়ুক এবার বাংলাদেশে, যা একাধিক বিশেষজ্ঞ কিন্তু বলতে শুরু করেছেন। আইন এবং সালিশ কেন্দ্র মনে করে মত প্রকাশ এবং শান্তিপূর্ণভাবে সভা সমাবেশ করার অধিকার বাংলাদেশের সংবিধানে নিশ্চিত মৌলিক অধিকার। রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব হলো এই অধিকার সুরক্ষা করা এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ও বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সময়ে উত্তেজনা প্রশমন এবং মানুষের জীবন রক্ষা নিশ্চিত করা, একই সঙ্গে অতিরিক্ত বল প্রয়োগ থেকে বিরত থাকা। বিবৃতিতে তারা আরও বলেছে গোপালগঞ্জে যেভাবে জনসাধারণের উপরে বল প্রয়োগ ও গুলি চালানোর ঘটনা ঘটেছে তা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড এবং সংবিধান উভয়েরই চরম লঙ্ঘন, যা একান্তই অগ্রহণযোগ্য। অর্থাৎ আইন ও সালিশ কেন্দ্র বলছে এটা সংবিধানের লঙ্ঘন হয়েছে যে ঘটনাটা গোপালগঞ্জে ঘটানো হয়েছে। কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তাদের উপরে আক্রমণ করা হয়েছিল, ককটেল মারা হয়েছিল, ইটপাটকেল মারা হয়েছিল, তাতে তারা বাধ্য হয়ে বল প্রয়োগ করেছে এবং সেই সিচুয়েশন মোকাবেলা করেছে তারা। অন্যদিকে পুলিশের মহাপরিদর্শক গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে জানিয়েছেন পুলিশ গোপালগঞ্জের ঘটনায় আত্মঘাতী বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি। তখনই প্রশ্ন উঠেছে তাহলে যে 4 জন মারা গেল সেই 4 জন কিভাবে মারা গেছে? তাদের কি পোস্টমর্টম করা হয়েছে? তাদের মৃত্যুর প্রকৃত রহস্য কি সরকার উন্মোচন করেছে? কিংবা সরকারের কোনো বিবৃতিতে কি 4 জন নিহত হওয়ার ঘটনা স্বীকার করা হয়েছে, উল্লেখ করা হয়েছে? কোনোটাই হয়নি। আশোক যেটা মনে করছে এই প্রশ্নের সুস্পষ্ট প্রামাণ্য ব্যাখ্যা দেয়া না হলে জনগণের মধ্যে বিভ্রান্তি, ভয় ও প্রশাসনের প্রতি অনাস্থা আরও বাড়বে। তারা বলছে যে দেশে স্থিতিশীলতা, শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম, ধৈর্য, দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান। তারা বলছে যে এই ঘটনায় নিহত 4 জনের মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না। অবিলম্বে একটি স্বাধীন, নিরপেক্ষ, পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠন করে ঘটনার পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান করতে হবে। এছাড়া এনসিপি নেতৃবৃন্দ ও সমর্থকদের উপর ন্যাক্কারজনক হামলার পেছনে দায়ীদের চিহ্নিত করার পাশাপাশি সমাবেশে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কিনা সেটাও খুঁজে বের করার কথা বলেছে আইন এবং সালিশ কেন্দ্র। এই কথাগুলো আইন এবং সালিশ কেন্দ্র যখন বলছে তখন আন্তর্জাতিক মিডিয়াতে আমরা দেখছি এটা নিয়ে অনেক খবর। আন্তর্জাতিক মিডিয়া আল জাজিরা, তাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। আল জাজিরা বলছে বাংলাদেশ পুলিশ ক্ল্যাশ উইথ প্রো হাসিনা অ্যাক্টিভিস্ট, অ্যাটলিস্ট 3 ডেড। আল জাজিরা 3 জন ডেডের কথা বলছে। দ্য ট্রিবিউন বলছে বাংলাদেশ অ্যাটলিস্ট 4 কিল্ড অ্যাট আওয়ামী ওয়ার্কার ক্ল্যাশ উইথ পুলিশ আর্মি ইন ঢাকা। স্টেট টাইমস তারা বলছে অ্যাটলিস্ট 4 কিল্ড অ্যাজ ভায়োলেন্স এরপ্ট অ্যাট বাংলাদেশ ইউথ র্যালি। এবিসি নিউজ বলছে অ্যাটলিস্ট 3 ডেড অ্যাজ বাংলাদেশ পুলিশ ক্ল্যাশ উইথ সাপোর্টার্স অফ আউটসাইডেড লিডার। রিউটার্স বলছে violence erupt at Bangladesh youth rally, media report 4 killed. ETP Prime বলছে Bangladesh plunges into crisis as Islamist attack Awami League in Mujib birthplace. AP বলছে Bangladesh forces clash with supporters of outsider leader Hasina, leaving at least 4 dead. আন্তর্জাতিক মিডিয়ায় কিন্তু চরমভাবে এই খবরগুলো এসেছে। আন্তর্জাতিক মিডিয়ায় যখন এই খবরগুলো এসেছে তখন মানবাধিকারের প্রসঙ্গ আরও বেশি জোরদার হবে। বিশেষ করে আমাদের মূল শঙ্কার জায়গা হচ্ছে যে সেনাবাহিনীর দিকে যেভাবে অভিযোগের তীর ছোড়া হচ্ছে, পুলিশ বাহিনীর দিকে বরং অভিযোগের তীর কম হয়েছে। যদিও একটা ঘটনা পুলিশের দিকে সব থেকে বেশি এবং সব থেকে গুরুত্বপূর্ণ অভিযোগের তীর পুলিশের দিকে, পুলিশের কোটালীপাড়া থানার ওসি সরাসরি একজনকে গ্রেপ্তার করেছে। সেই একজনের নাম সম্ভবত ইমন। নিহতদের মধ্যে যারা ছিলেন, যে 4 জনের মধ্যে 18 বছরের যুবক, তাকে গ্রেপ্তারের 5 মিনিট পরে দেখা গেল যে তার গুলিবিদ্ধ লাশ নিয়ে যাচ্ছে তার মামা। এই ঘটনার দায় পুরোটাই পুলিশের উপরে চাপানো হচ্ছে এবং বলা হচ্ছে যে পুলিশ
কাউকে নিজের আয়ত্তে নেওয়ার পরে, গ্রেপ্তারের পরে কাউকে কখনোই গুলি চালিয়ে হত্যা করতে পারে না। এটা মানবাধিকার এবং সংবিধানের, আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এই ব্যাপারটা যদি তদন্ত করে বের করা যায় এবং দোষীদের শাস্তি দেওয়া যায়, অন্য ঘটনাগুলো বাদ শুধুমাত্র এই ঘটনাটার যদি তদন্ত করে দোষীদের ব্যবস্থা নেওয়া হয়, আমার মনে হয় যে আগামীতে যে কোনো বিষয়ে এই ঘটনা রোধ করা অনেক বেশি সহজ হবে। আবার আরেকটা আলোচনাও রয়েছে যে এটাও তো এক ধরনের মব, এনসিপির যে পথসভা, সেই পথসভায় যে সংঘবদ্ধ আক্রমণ, এটাও এক ধরনের মব, এবং মব আস্তে আস্তে কোন জায়গায় গিয়েছে সেটা তো এখন আমাদের কাছে স্পষ্ট। শুরু থেকেই বিভিন্ন স্টেক হোল্ডার, বিভিন্ন বিশ্লেষক, বিভিন্ন আইনজীবী, সাংবাদিক বারবার বলে আসছিলেন যে মবের লাগাম টেনে ধরেন। মবের লাগাম টেনে না ধরলে আজকে যারা মব করছে, আজকে যারা মবকে উৎসাহিত করছে, মবকে জাস্টিফাই করছে, মবকে যারা প্রেশার ভাবছে, মবকে মব হিসেবে স্বীকার করছে না, তারাই একদিন মবের দ্বারা আক্রান্ত হবে। ঠিক সেই ঘটনাটাই গোপালগঞ্জে ঘটলো। যাদের বিরুদ্ধে সব থেকে বেশি মবের অভিযোগ এবং মবকে পৃষ্ঠপোষকতা করার অভিযোগ, তারাই মবের শিকার হলেন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের উপর দফায় দফায় হামলা হয়েছে। দলটির 16 জুলাই মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি পণ্ড করতে বিভিন্ন স্থান থেকে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। মাস্টার প্ল্যান অনুযায়ী 2 দিন আগে আশেপাশের এলাকা থেকে গোপালগঞ্জ শহরে হাজার হাজার নেতাকর্মী জড়ো করে আওয়ামী লীগ। টার্গেট ছিল এনসিপিকে ঢুকতে দেওয়া হলেও তাদের জীবিত বের হতে দেওয়া হবে না, বিশেষ করে শীর্ষ নেতাদের হত্যা করা। এদিকে এই মিশন সফল করতে স্বয়ং গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে মোবাইল ফোনে গোপালগঞ্জে একাধিক নেতার সঙ্গে কথা বলেন। এনসিপির বিরুদ্ধে জনগণকে উস্কে দিতে বেশ কিছু অডিও বার্তাও পাঠান। এছাড়া পুরো পরিকল্পনা বাস্তবায়ন করতে দলের দায়িত্বপ্রাপ্ত একাধিক সিনিয়র নেতা সমন্বয় করেন। এমনকি ভারতে পলাতক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ছিলেন আরও এক ধাপ এগিয়ে। ফেসবুক লাইভে এসে তিনি সরাসরি হামলা চালানোর নির্দেশনা দেন। একটি অডিও বার্তায় শোনা যায়, শেখ হাসিনা নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালকে বলেন, ওরা নাকি গোপালগঞ্জে যাচ্ছে, টুঙ্গিপাড়ায় আমার বাবার কবর ভেঙে ফেলার ঘোষণা দিয়েছে, এর আগে 32 নম্বরের বাড়ি গুড়িয়ে দিয়েছে, এবার টুঙ্গিপাড়ায় হামলা চালাবে, তোমরা বসে আছো কেন? যেভাবে পারো প্রতিহত করো, গোপালগঞ্জে কোনোভাবেই যাতে ওরা ঢুকতে না পারে, কোনো ধরনের কর্মসূচি যাতে করতে না পারে। মনে রাখবা, গোপালগঞ্জের মাটি থেকে ওদের কেউ যাতে অক্ষত অবস্থায় ফিরে যেতে না পারে। আরেকটি অডিও বার্তায় শেখ হাসিনা নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও শহরের বেদ গ্রামের বাসিন্দা নিউটন মোল্লাকে বলেন, তোমরা ওখানে বসে কি করো? ওরা বিভিন্ন জায়গা থেকে লোকজন জড়ো করার চেষ্টা করছে। পিরোজপুর, বাগেরহাট, খুলনা ও ফরিদপুর সহ আশেপাশের জেলা উপজেলা থেকে লোকজন একত্রিত করে গোপালগঞ্জে ঢুকবে, এরপর টুঙ্গিপাড়ায় যাবে। যেভাবে পারো ওদের প্রতিহত করতে হবে, টুঙ্গিপাড়ায় যাতে কোনোভাবেই ওরা ঢুকতে না পারে। আর যদি টুঙ্গিপাড়ায় ঢুকেই পড়ে, তাহলে একজনও যাতে জীবিত অবস্থায় ওখান থেকে ফিরে যেতে না পারে, সে ব্যবস্থা নিতে হবে। অভিযোগ রয়েছে, শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলার পর তিনি বুধবার গোপালগঞ্জ পৌর পার্ক মাঠে এনসিপির কর্মসূচির দিন সকালে নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে স্থানীয় চর দুর্গাপুর এলাকায় পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। এর মধ্যে দিয়ে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়ার বিষয়টি এলাকায় জানান দেয় আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শহরের মোহাম্মদপাড়ার বাসিন্দা এই আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে পরে এনসিপি নেতাদের গাড়িতে কয়েক দফা গুলি ও বোমা হামলা চালানো হয়। একইভাবে নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লার নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় এবং জেলা কারাগারে হামলা চালানো হয়। স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে, নিউটন মোল্লার প্রধান টার্গেট ছিল কারাগারের প্রধান ফটক ভেঙে সেখানে আটক থাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক GM শাহাবুদ্দিন আজম সহ দলের নেতাকর্মীদের বের করে আনা। যদিও পুলিশ এবং সেনাবাহিনীর শক্ত অবস্থানের কারণে তার এই অপচেষ্টা সফল হয়নি। এছাড়া গোপালগঞ্জ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার নেতৃত্বে ওই দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে হামলা চালানো হয়। খোঁজ নিয়ে জানা যায়, কেবল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নয়, শেখ হাসিনা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে একাধিকবার টেলিফোনে কথা বলেন। গোপালগঞ্জের মাটিতে এনসিপি যাতে কোনোভাবেই তাদের কর্মসূচি পালন করতে না পারে, সেজন্য প্রত্যেককে তিনি নির্দেশনা দেন। শেখ হাসিনা নির্দেশের পর এনসিপির কর্মসূচি পণ্ড করা সহ দলটির শীর্ষ নেতাদের হত্যা করতে গোপালগঞ্জে থাকা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা চতুর্দিক থেকে একযোগে হামলা চালায়। 2 দিন আগে গোপালগঞ্জের ঘটনার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের এই ঘটনা নিয়ে। শুধু তাই নয়, আরো 3-4 দিন আগে ভারতের মধ্যে সর্বভারতীয় যত দল আছে সকল দলের বৈঠক হয়েছিল বাংলাদেশ নিয়ে, এবং গোপালগঞ্জের ঘটনা হওয়ার পর আবার সিদ্ধান্ত হয়েছে আবার বাংলাদেশ নিয়ে সর্বভারতীয় সকল দলের বৈঠক হবে। এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই বৈঠকের মধ্যে বাংলাদেশ নিয়ে সর্বভারতীয় সকল দলের খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে। তারপরে ভারত ডাইরেক্ট অ্যাকশনে যাবে। এই ব্যাপারটি বুঝতে পেরে ভারতের সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু ভারত সেই ডাকে কোনো সাড়া দেয়নি।
কারণ গোপালগঞ্জের এই ঘটনা দেখে ভারত খুবই উদ্বিগ্ন। কারণ বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান হয়েছে, বাংলাদেশে যে মৌলবাদরা মাথাচাড়া দিয়ে উঠেছে, সকল জায়গায় মবক্রেসি চালু হয়েছে, ভারত বুঝতে পেরেছে। ভারত এও বুঝতে পেরেছে তাদের জন্য সার্বভৌমত্বের হুমকি হয়ে যাচ্ছে। কারণ এই যে ডক্টর ইউনূস সরকারটা আছে, তার আশেপাশে সকল মৌলবাদরা ঘিরে রেখেছে এবং এনসিপি পুরোটাই এখন জঙ্গিবাদের আস্থান হয়ে গিয়েছে। এনসিপির সাথে সকল মৌলবাদের সংশ্লিষ্টতা আছে, ভারত ঠিকই বুঝতে পেরেছে। কারণ তারা বাংলাদেশে ইরানি যেভাবে রেগুলেশন আর্মি গার্ড আছে, সেভাবে করে একটা আর্মি বাহিনী গঠন করতে যাচ্ছে। এখন যে বাংলাদেশে আর্মিরা আছে, যারা তাদের মতাদর্শরা আছে, তাদেরকে ছাড়া আর সকল আর্মিকে ছাঁটাই করে দিবে, ইরানি বিপ্লব গার্ডের মতো আর্মি গঠন করবে। এই কাজে সহযোগিতা করার জন্য বিশ্বের কয়েকটি দেশ ইউনূস সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে। এক নম্বরে আছে পাকিস্তান। শুধু তাই নয়, তারা একটা ভয়ঙ্কর প্ল্যান করে রেখেছে, বাংলাদেশকে 4টি প্রদেশে ভাগ করবে। প্রাদেশিক মুখ্যমন্ত্রী থাকবে এবং সেন্ট্রালে একজন মেইন মন্ত্রী থাকবে, সেই এই 4টা প্রদেশ নিয়ন্ত্রণ করবে। অনেক ছক এঁকে রেখেছে এই কথিত ইউনূস সরকার এবং এই এনসিপির সাথে মৌলবাদ যেসব সংগঠন আছে, সকলে মিলে। এই ভয়ঙ্কর তথ্য হয়তো ইন্ডিয়ার কাছে আছে এবং ইন্ডিয়া গোয়েন্দা সংস্থা সকল কিছু বুঝতে পেরেছে। তাই ইন্ডিয়ার সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে ইন্ডিয়া ডাইরেক্টলি এখন বাংলাদেশের সকল বিষয় ওতপ্রোতভাবে জড়িত হতে বাধ্য হচ্ছে এবং সর্বভারতীয় দলের বৈঠকে এই বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, কেন আমি বারবার বলছি, খুবই কঠিন একটা সিদ্ধান্ত নিতে পারে বাংলাদেশের ব্যাপার নিয়ে। দেখবেন সামনে বাংলাদেশের অবস্থা আরো বেগতি পেয়ে যেতে পারে। কারণ হাসনাত আব্দুল্লাহরা এবং মৌলবাদ যারা আছে, জামাত ইসলামী, তারা একটা গৃহযুদ্ধ লাগাতে চাচ্ছে। সেই গৃহযুদ্ধের মধ্যে আওয়ামী লীগের অনেক কর্মীকে তারা মেরে ফেলতে চাচ্ছে, তারা সশস্ত্র যুদ্ধ করবে, তারা সেই জন্য অস্ত্র মজুত করছে। তারপরে বাংলাদেশে ইরানি বিপ্লবী গার্ডের মতো একটি সেনাবাহিনী তৈরি করবে, তারপর বাংলাদেশকে প্রাদেশিকভাবে 4টা প্রদেশে ভাগ করবে। ইন্ডিয়ার সাথে এই একটা যুদ্ধ অবস্থা তৈরি হবে পাকিস্তানের সাপোর্ট নিয়ে। বাংলাদেশ, পাকিস্তান, চায়না মিলে ইন্ডিয়াকে ঘিরে রাখবে। ইন্ডিয়া এই সকল চক্রান্ত খুব ভালোভাবে বুঝতে পারতেছে। তাই ইন্ডিয়া যদি এখন কোনো পদক্ষেপ না নেয় বাংলাদেশের ব্যাপার নিয়ে, তাহলে ইন্ডিয়ার প্রতি এটা শুধু আওয়ামী লীগের কোনো ব্যাপার না, এখন ইন্ডিয়ার স্বার্থ জড়িত হয়ে গিয়েছে। যেখানে নিজের দেশের স্বার্থ জড়িত হয়ে যায়, সেখানে আওয়ামী লীগ স্টাবলিশ করা, আওয়ামী লীগের পুনর্বাসন করা, শেখ হাসিনাকে দেশে ফিরানো, ওটা বড় ম্যাটার করে না। বড় ম্যাটার করে নিজের দেশের অস্তিত্ব রক্ষা করা। কারণ বাংলাদেশে মৌলবাদের উত্থান হয়ে যাওয়া মানে, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস হয়ে যাওয়া মানে ইন্ডিয়ার সার্বভৌমত্ব হুমকি। কারণ ইন্ডিয়া কয়টা দেশকে টাইগাল দিবে? বাংলাদেশ, পাকিস্তান, চীন। আর বাংলাদেশ এমন একটা জায়গায় অবস্থিত ইন্ডিয়ার প্যাটের মধ্যে, ওই জায়গার মধ্যে যদি ইন্ডিয়ার অবস্থান না থাকে, ইন্ডিয়ার শক্ত অবস্থান কোন রকমে ক্রিয়েট করতে না পারে, তাহলে ইন্ডিয়ার জন্য হুমকিত হবেই। ডক্টর ইউনূসের বিরুদ্ধে আবারও মাঠে নামতে যাচ্ছে বিএনপি। 13 জুনের পর হিসাব নিকাশ যা ছিল সব বাদ, হিসাবের নতুন খাতা স্টার্ট করা হয়েছে। ডক্টর ইউনূস বিএনপির উপর প্রতিপক্ষ দেখিয়ে বিএনপির উপর একটু বিশেষ স্থান করেছিলেন, বিএনপির পক্ষ নিয়েছিলেন। কিন্তু জনগণের সমালোচনার মুখে, জামাত চরমায় এনসিপির তীব্র আপত্তির মুখে প্রফেসর ইউনূস কাজটা করলেন কি? তিনি তারেক রহমানের সাথে যে কথাবার্তা হয়েছে লন্ডনে, ওগুলো থেকে বের হয়ে এসেছেন, এখন একদম উল্টা কথা বলছেন। ইউনূস বুঝতে পেরেছিলেন যে বিএনপির প্রতি পক্ষপাত দেখিয়ে তিনি থাকতে পারবেন না, তার অবস্থা 12টা বাজবে। যদি তাকে টিকে থাকতে হয়, সফল হতে হয়, জনগণ যে উদ্দেশ্যে তাকে দায়িত্ব দিয়েছে মিনিমাম যদি তাকে বাস্তবায়ন করতে হয়, তাহলে জনগণের পক্ষে থাকতে হবে। কোনো চান্দাবাজদের পক্ষে থাকলে, লন্ডন পালাতক কোনো মুসলেকা দানকারী নেতার পক্ষে থাকলে ডক্টর ইউনূস সফল হতে পারবেন না। এটা ভালোভাবে উপলব্ধি করেছেন, যার ফলে ইউনূস সাহেব সেই লন্ডন সমঝোতা থেকে বের হয়ে এসেছেন। যার ফলে মাঝখানে আপনারা দেখেছেন যে 13 জুনের আগে বিএনপি ইউনূসকে গালাগালি করে, খলিলুর রহমানের পদত্যাগ চায়, আসিফ মাহফুজের পদত্যাগ চায়। কিন্তু 13 জুনের পর আর কারো পদত্যাগ চায় না, সবাই ভালো, ইশরা ঘরে চলে গেছে আন্দোলন বাদ দিয়ে। তো এখন যেহেতু হিসাব নিকাশ সব বাদ, আবারও দেখবেন যে শীঘ্রই ইউনূসকে গালাগালি করছে এবং বিএনপি ইউনূসের বিরুদ্ধে মাঠে নামছে এবং সেই খলিলুর রহমান, আসিফ মাহফুজ এদের পদত্যাগ আবার চাইবে। জাস্ট লিখে রাখেন, কিছুক্ষণের মধ্যে, কিছুদিনের মধ্যে এটা আপনারা দেখতে পাবেন যে শুরু হয়ে গেছে। কারণ ইউনূস কেন বের হয়ে এসেছেন, দ্যাটস ডিফারেন্ট ডিসকাশন। এক কথায় যদি বলি যে জনগণের বিরুদ্ধে যাওয়া ইউনূসের পক্ষে সম্ভব নয়, এটা ইউনূস বুঝতে পেরেছেন। দ্বিতীয় হচ্ছে, এই চান্দাবাজদের পক্ষ নিলে বিএনপির অবস্থা, ইউনূসের অবস্থা খারাপ, এটা আরো ভালোভাবে ইউনূসকে পরিস্থিতি বুঝতে সহায়তা করেছে। বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক, এখন ফারুক হোক, আমির খসরু মাহমুদ চৌধুরী হোক, মির্জা ফখরুল হোক, আর দুদু মিয়া হোক, আর মূত্র মিয়া হোক, যেই হোক না কেন, আর ফজু পাগলা হোক, আর রবিন ফারান হোক, তারেক রহমানের নির্দেশের বাইরে বিএনপিতে গাছের পাতাও নড়ে না। অতএব যে যাই বলে, এক একজনে এক এক জায়গায় খেলতে নামিয়েছে তারেক রহমান। কাউকে বলছে ডিফেন্সিভ খেলো, কাউকে বলছে মিড অর্ডারে খেলো, মিডফিল্ডে খেলো, কাউকে বলছে তুমি গোলকিপার হও।
ইত্যাদি ইত্যাদি, সবগুলি তারেক রহমান খেলায়। এই যে ফজু পাগলার যে খেলা, ওটা তারেক রহমানের খেলা, ওটাকে আপনি অন্যভাবে নেবেন না। যে আওয়ামী প্রেম, ওটা তারেক রহমানের খেলা, যাতে আওয়ামী লীগের ভোট পাওয়া যায়। আপনি কি মনে করেন যে তারেক রহমানের কনসার্নের বাইরে? দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে, দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে। দর্শক শ্রোতা, এখানে কিন্তু বিশেষ করে আজকে আওয়ামী লীগের জামাতের সমাবেশকে নিয়ে অনেক কথা হচ্ছে, বা আওয়ামী লীগের বিভিন্ন পরিকল্পনা, গোপালগঞ্জের বিষয়, এইগুলো নিয়েই কথা হয় এবং গোপালগঞ্জের বিষয়কে কেন্দ্র করে তাদেরকে যে অনেকে সাপোর্ট দিচ্ছে, এইগুলো নিয়েও কথা হয়। গাইজ, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।